প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুল্লাহ হাবিব। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আজকে যে প্রসঙ্গ নিয়ে কথা হবে, যে ক্লাস হবে, সেটা হচ্ছে কম্পিউটার। তোমরা জানো যে সাধারণ বিজ্ঞান, তারপরে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সব কিছু মিলে রিটেন পরীক্ষা 100 মার্ক থাকে। 100 মার্কের মধ্যে সিলেবাসটা আমি তোমাদের লেকচার 1-এ বুঝাইছি। তারপরও আরেকবার বলি, এখানে মার্ক আছে 25। অর্থাৎ তোমার সাধারণ বিজ্ঞানে মার্ক থাকে কত? 60, অর্থাৎ 60। আর কি বলে, কম্পিউটারের মার্ক থাকে 25। আর ইলেকট্রনিক্স থাকে হচ্ছে তোমার 15। এই মোটে হচ্ছে আমাদের 100 মার্ক। কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনটাও মারাত্মক ব্যাপার। এখানে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, 3টা পার্ট। কখনোই এই ভুলটা করা যাবে না। কোনোভাবে পার্ট এ 2টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে পার্ট বিতে চলে গেলাম, বা পার্ট বি এর অ্যান্সার একটা দিয়ে পার্ট সিতে চলে গেলাম, তাহলে ওভারঅল 0 হয়ে যাবে। একই অংশের একাধিক প্রশ্নের উত্তরে একই জায়গায় থাকা বাধ্যতামূলক। যদি মনে করো মার্ক পেতে চাও, তাহলে মনে রাখতে হবে, এটা পাস ফেলের পরীক্ষা না। তোমার পার্ট এ সাধারণ বিজ্ঞানের যখন তুমি প্রশ্নের অ্যান্সার করো, 8টা প্রশ্নের উত্তর দিতে হয়, ওই 8টা এক জায়গায় থাকতে হবে। শুধু তাই নয়, একই কোশ্চেনের যদি একাধিক অংশ থাকে, ক, খ, গ তো থাকেই, এটাও একসাথে লিখতে হবে। তুমি 2টা লিখে আবার 2টা অন্য জায়গায়, তা কিন্তু হবে না। একই জায়গায় থাকা বাধ্যতামূলক। সুতরাং তুমি যখন কম্পিউটার অংশের অ্যান্সার করবা, অর্থাৎ পার্ট বি এটা থাকে সাধারণত, তো পার্ট বির অ্যান্সার করার সময় তোমার পার্ট বির সমস্ত কোশ্চেনকে এক জায়গায় লিখতে হবে। সাধারণত কম্পিউটারের কোশ্চেনগুলো থিওরিটিক্যাল হয়, ব্যাখ্যামূলক। তুমি তো ওই একটা কোশ্চেন লিখতে গিয়ে তুমি অনেক সময় নষ্ট করে ফেললা, তো তুমি কিন্তু ফুল কোশ্চেনে অ্যান্সার দিতে পারবা না। আমি দেখি 100 মার্কের জন্য পূর্ণমান হচ্ছে 180 মিনিট। 180 মিনিট, তার মানে আমি যদি 100 দিয়ে এটাকে ভাগ করি, আমার ভাগে পড়ে 1.8 মিনিট। তাহলে প্রতি মার্কের জন্য প্রতি নম্বরের জন্য তোমার টাইম হচ্ছে 1.8 মিনিট। ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা, 1.8 মিনিট প্রতি নম্বরের জন্য। তাহলে তোমার যদি প্রশ্নে থাকে 4 মার্ক, তাহলে 4 মার্কের কোশ্চেন যদি থাকে, কম্পিউটারের কোশ্চেন অনেক 4 মার্কের কোশ্চেন থাকে, তাহলে 4 মার্কের কম্পিউটার কোশ্চেন 4 × 1.8। তো 4কে 1.8 দিয়ে গুণ করলে ঠিক যতটুকু হয়, 1.8 × 4, তার মানে 7.2। তুমি 7 মিনিট লেখার তোমার পারমিট আছে, জাস্ট 7.2 বা 7 মিনিটই ধরে নাও। 7.2 তো, তাহলে 7 মিনিট, তুমি 7 মিনিট লিখতে পারবা। কারণ আদার্স তো অনেক কিছু আবার সময় অনেক জায়গাতে নষ্ট হয়ে যাবে। অমুক নম্বরের প্রশ্ন উত্তর, তমুক নম্বরের প্রশ্ন উত্তর, ওগুলো লিখতেও তো কিছু টাইম লাগবে। তাই 7 মিনিটের বেশি লেখা পাপ। যদি এই থিওরি মেনটেন করতে পারো, তবেই তুমি সাকসেস, তবেই তুমি 100 মার্কের অ্যান্সার করতে পারবে, আদারওয়াইজ নট। এই একটা কোশ্চেন অনেক ভালো পারো, এটা লিখলাম মনের মাধুরী মিশিয়ে 4 মার্কের কোশ্চেন 30 মিনিট ধরে লিখলাম, তো বাস, তুমি শেষ। কম্পিউটারের ক্ষেত্রে কেন বলতেছি, এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন। আমার এখানে খুব বেশি বোঝানোর কিছু নাই, তোমার মুখস্থ করতে হবে ভাই। আমি জাস্ট তোমাকে এগুলো নিয়ে একটু হালকা ধারণা দেবো, ইন ব্রিফ। বাট তোমার এই প্রশ্নগুলো, যেমন আমি ইলেকট্রনিক্স পার্টে দেখবা যে তোমাদেরকে চিত্র এঁকে বুঝাইছি অনেক প্রশ্ন, অথবা সাধারণ বিজ্ঞানের পার্টে দেখবে যে অনেক কোশ্চেন তোমাকে চিত্র এঁকে বুঝাইছি। কম্পিউটার এখানে চিত্রমিত্রগুলো কোনো কিছু লাগবে না, জাস্ট তোমাকে থিওরিটিক্যালি ব্রিফ করতে হবে, বর্ণনা করতে হবে, এবং ইন ব্রিফ মানে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করতে হবে। ডিসক্রাইব করবা সংক্ষিপ্ত আকারে, ডিসক্রাইব ইন ব্রিফ। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে 1 মার্কের জন্য তুমি সময় তুমি পাবে কত? 1.8 মিনিট। তাহলে 4 মার্কের জন্য 7.2 মিনিট। যদি 5 মার্কের হইতো, তাহলে 5 দিয়ে গুণ করতাম, 5 দিয়ে 1.8, তাহলে 5 × 1.8 কত হয়? ঠিক তাই, 5কে আমরা যদি গুণ করি 1.8 দ্বারা, 1.8 × 5, তাহলে 9 মিনিট। তোমার 9 মিনিট তোমার জন্য বরাদ্দ। সুতরাং খুব ভালো করে মাথায় খেয়াল রাখো, এই সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, তথ্য প্রযুক্তি, অর্থাৎ এই 100 মার্কের, অর্থাৎ অ্যাভারেজ তোমার যেটাকে বলে ডেইলি সায়েন্স বলো আর কি, এইটা যদি প্রশ্ন তুমি পরীক্ষা দিতে চাও, 1.8 মিনিটের বেশি যদি তুমি কোনো কিছু লিখতে চাও, তো তুমি ধরা খেয়ে গেছো।
তুই যত ভালোই প্রশ্নের উত্তর দাও না কেন, একটা উত্তর দিলে কি তুমি মার্ক পাবা নাকি ভাই? থিওরিক্যাল প্রশ্ন তুমি যদি একটা কোশ্চেনের উত্তর খুব ভালো পেলে 4-3 পাবা, এর বেশি পাবা না। তাহলে আমি 4টা কোশ্চেনের উত্তর লেখার জন্য যে সময় বরাদ্দ, সেই সময়টা আমি একটাই লাগাইলাম, তাহলে তো বাস খাবই। সুতরাং কিপ ইন টাচ, এবং অল্প অল্প করি তোমাকে লিখে যেতে হবে, কিছুই বলবা না আবার সবই বলবে, অর্থাৎ 1.8 মিনিটটাকে স্ট্রংলি ফলো করবা। যাই হোক, কম্পিউটারের ক্ষেত্রে প্রথম কথা, প্রথম পরামর্শ মনে রাখবে যে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নাবলী, বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নাবলী, অথবা আরও একটু বড় পরিসরে যদি বলি তাহলে চাকরির পরীক্ষায় আসছে, কি বলে নন ক্যাডার ক্যাডার এইসব পরীক্ষা আসছে যে প্রশ্নগুলো, এগুলাই মোটামুটি বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নাবলী পড়লেই তুমি অলমোস্ট 70% কাউন্ট পেয়ে যাবা, 75, মাঝে মাঝে 80%ও কাউন্ট পেয়ে যাবা। একই কোশ্চেন বারবার থাকে। তোমরা এটার হিস্ট্রিটা দেখো, তাহলে দেখতে পাবা। বুঝাবো নেই, 40 পর্যন্ত হিস্ট্রিটা দেখো, 40 পর্যন্ত হিস্ট্রি দেখো, 35 থেকে শুরু করে 40 পর্যন্ত হিস্ট্রি। তুমি আগেও কম্পিউটার ছিল, ওগুলাও দেখবা, কিন্তু ওই দিকে একটু কম থাকতো আর কি। তা সেক্ষেত্রে তুমি ওই আগের কোশ্চেনগুলোও ফলো করো। টোটাল বিসিএসের 40তম বিসিএস পর্যন্ত কোশ্চেনগুলোকে ফলো করো, তাহলেই তুমি কম্পিউটারের জন্য 25 মার্কের একটা মানে স্ট্রং প্রিপারেশন হয়ে যাবে। তো আমরা আজকে আলোচনা করবো লেকচার 1 নিয়ে, সেগুলাই কী প্রশ্ন আছে সেগুলো নিয়ে একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, লেকচার 1-এর 40তম বিসিএসে তোমাদের এখানে যে তোমাদেরকে শিট প্রোভাইড করা হবে লেকচার 1-এর, এখানে প্রথমে যে প্রশ্ন দেওয়া আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এর মূল ধাপসমূহ বর্ণনা করো। তাহলে বলো, এটা আমার যতটা না পড়ানোর কথা, তার চেয়ে বেশি পড়ানোর কথা তোমার। আমি এটা তোমাকে খুব বেশি বোঝানোর কিছু নাই, সুতরাং তোমাকে রিডিং পড়তে হবে। সফটওয়্যারটা কী জিনিস? কতগুলো প্রোগ্রামের সমষ্টি, যা কোনো নির্দিষ্ট কাজের নিমিত্তে তৈরি করা হয়ে থাকে। আমরা আগেও বলি যে সফটওয়্যার প্রিলিমিনারিতেও সময় অনেক ধারণা এটা নিয়ে হয়েছে, অনেক গল্প হয়েছে। তা সফটওয়্যারটা কী জিনিস? সফটওয়্যার হচ্ছে মানে কোনো একটা নির্দিষ্ট কাজের নিমিত্তে কতগুলো প্রোগ্রামের সমষ্টিকরণ, কতগুলো প্রোগ্রামের সমষ্টি। তাহলে প্রোগ্রাম তৈরি করা হবে আগে, এই প্রোগ্রামগুলোর সমষ্টিকে বলা হচ্ছে সফটওয়্যার, দীর্ঘমেয়াদী। মনে করো যে তোমার কি বলে ওই যে আলিবাবা 40 চোরের কাহিনী দেখবা, আলিবাবা 40 চোর, ওই কি বলে আলিবাবা আরব রজনী উপন্যাস আলিবাবার গল্প দেখো নাই? গেটের সামনে গিয়ে বলে সিসিং ফাঁক, তো গেট সিসিং ফাঁক হয়ে গেল, গেট খুলে গেল। তো এখন বিজ্ঞানীগণ বলছেন তুমি তো মুখ দিয়ে কষ্ট করে বলেছো, উচ্চারণ করেছো সিসিং ফাঁক, আমি উচ্চারণ করবো না, সামনে যাব গেট খুলে যাবে। আছে না এখন এইসব দরজা? তো এটা কি এখানে সেন্সর সফটওয়্যার ইউজ করা হয়েছে দরজাগুলোর সামনে, যে তুমি 2 ফুট কাছে গেলে দরজা অটোমেটিক খুলে যাবে, 1.5 থেকে 2 ফুট, অথবা তুমি 1.5 থেকে 2 ফুট দূরে চলে গেলে তোমার দরজা ক্লোজ হয়ে যাচ্ছে, 2 ফুটের বেশি গেলে দরজা ক্লোজ হয়ে যাচ্ছে, তো সিসিং ফাঁক তো অটোমেটিক হয়ে গেল। তো ব্যাপারটা কি, এরকম কাজকে সহজ করতে এখন টোটাল কম্পিউটারের হচ্ছে প্রাণ হচ্ছে সফটওয়্যার। কম্পিউটার হচ্ছে হার্ডওয়্যার, হচ্ছে তোমার যন্ত্রপাতি। মনে করো যে এই লোহালস্করের যন্ত্রপাতি যা আছে হার্ডওয়্যারের, বা লোহালস্কর কেন, বা কি বলে অন্য কিছুরও হতে পারে, সেগুলো হচ্ছে হার্ডওয়্যার, যেগুলোকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, দেখতে পাই। এই হার্ডওয়্যারকে সচল করতে গেলে এটার প্রাণ হচ্ছে সফটওয়্যার। তাহলে কম্পিউটার যদি তোমার হার্ডওয়্যার সফটওয়্যারের কম্বিনেশন, কম্পিউটারকে জীবন্ত কম্পিউটার চিন্তা করতে গেলে হার্ডওয়্যার সফটওয়্যারের কম্বিনেশন করতে হবে। আরও বেশি লাইভ যদি তুমি দিতে চাও, জীবন দিতে ইন্টারনেটের সংযোগ দিতে হবে, তাই না ভাই? তাহলে প্রথম কথা হচ্ছে হার্ডওয়্যার, দ্বিতীয় কথা সফটওয়্যার। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম সফটওয়্যার ইউজ করতে হবে, এবং এগুলো যদি জীবন্ত করতে চাও, জীবন্ত মানে একবার প্রাণ দিলা, এবার প্রাণকে সচল করতে চাও, স্থবির না। তো এবার সচল করতে চাও, তাহলে তোমাকে ইন্টারনেটের কানেক্টিভিটি থাকতে হবে। তো যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মূল ধাপসমূহ বর্ণনা করো। এটা 40তম বিসিএসের কোশ্চেন, দেখবা তোমাদের এই শিটের 1 নম্বর কোশ্চেনে এসে 40তম বিসিএস আসছিল। তো ধাপ এখানে অনেকগুলো দিছে, যে সমস্যা চিহ্নিতকরণ, আইডেন্টিফাইং প্রবলেম, প্রথমে যে সমস্যাটি সমাধান করতে হবে তা চিহ্নিত করে নিতে হবে, এতে কী ধরনের ইনপুট দিতে হবে এর সার্বিক দিকগুলো ভালোভাবে জেনে নিতে হবে। সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইনিং, ডেভেলপমেন্ট, কোডিং, বাস্তবায়ন, ডকুমেন্টেশন, রক্ষণাবেক্ষণ, প্রোগ্রাম ডিবাগিং।
ডিবাগিংটা কি, বিভিন্ন কারণে প্রোগ্রামের ভুল হতে পারে, এ সকল ভুলকে প্রোগ্রামের বাগ বলা হয়। এ সকল ভুল দূর করার জন্য প্রোগ্রাম ডিবাগিং করা হয়। মূলত প্রোগ্রামের বাগ 3 ধরনের হয়ে থাকে, যে ডেটার ভুল, যুক্তিগত ভুল, গাণিতিক ভুল। অর্থাৎ টোটাল থিওরিক্যাল একটা কোশ্চেন তোমাদেরকে পড়ে নিতে হবে, অবশ্যই পড়ে নিতে হবে। 40তম বিসিএসে আসছে, মনে রাখতে হবে। এইটা ওই 41ও আসতে পারে, 42ও আসতে পারে, কারণ বিসিএসের কোশ্চেন এমনটা মনে করো না যে গতবার আসছে এবার বাদ। ছোটোবেলায় আমরা এগুলো করতাম যে গতবার যে রচনা আসছে এবার এই রচনা বাদ দিয়ে দেবো, ওইটা বাদ দিয়ে পড়বো, এমনটি বিসিএসে হবে না। সুতরাং তোমাকে পড়তে হবে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এর মূল ধাপসমূহ আলোচনা করো, নিজেরা পড়ে নিবে। এখন বলছে সফটওয়্যারের প্রেক্ষিতে ডাটা ও ইনফরমেশন সম্পর্কে ধারণা দাও। তোমাদেরকে আমি বহুবার বোঝানোর চেষ্টা করছি, ডাটা হচ্ছে ইনফরমেশন তৈরির কাঁচামাল। ইনফরমেশন তৈরির ইউনিটকে বলা হয় কি, ডাটা। ইনফরমেশন তৈরি করার যে ইউনিট, অর্থাৎ ডাটা বা বাংলা হচ্ছে উপাত্ত, ডাটা বা উপাত্ত, এটা ইনফরমেশন তৈরি করতে গেলে যে সমস্ত ইউনিট বা একক ব্যবহার করা হয় সেগুলোকে ডাটা বলা হয়। বুঝো নাই? তো ইনফরমেশন তৈরি করার ইউনিট বা একক হচ্ছে ডাটা। ইনফরমেশন তৈরির কি ইউনিট, এগুলো হচ্ছে ডাটা। আচ্ছা, ডাটা সাধারণত 2 প্রকার হতে পারে, নিউমেরিক্যাল হতে পারে, নন নিউমেরিক্যাল হতে পারে। নিউমেরিক্যাল মানে সংখ্যাবাচক, যেগুলো 20, 21, 22, 23, 1 লক্ষ, 2 লক্ষ এরকম সংখ্যা। আর এমনি নন নিউমেরিক্যাল হলে এমনি তোমার মনে করো যে কোনো ওয়ার্ড লেখি, যে আমরা মানুষ, দেশের নাম, জীবিকা, জাতি, যা খুশি তা। ওকে, মনে করো আমি যদি তোমাকে একটা শব্দ বলি রহিম, এটা একটা ডাটা, এটা নন নিউমেরিক্যাল। আর 001 যদি বলি তো এটা নিউমেরিক্যাল। এটা বললাম বোর্ড, ঢাকা, অনেকগুলো শব্দ, নাম, রোল, প্রথম বিভাগ, প্রথম বিভাগ, প্রথম বিভাগ, তারপরে কি বিজ্ঞান, এরকম অনেকগুলো শব্দ এখানে আমরা লিখেছি। এই প্রতিটি শব্দকে এক একটা ডাটা বলা হবে, হয়তো কিছু নিউমেরিক্যাল, কিছু নন নিউমেরিক্যাল। এই পুরোটাকে যখন সাজিয়ে একটা অর্থবোধক বাক্যে রূপান্তর করবে, এই ডাটাগুলোকে সাজিয়ে যখন একটা অর্থবোধক বাক্যে রূপান্তরিত করে ফেলবে, তখন সেটাকে বলা হবে ইনফরমেশন বা তথ্য, তাই না? তাহলে আমরা এটাকে যদি সাজাই, মনে করো নাম, রোল, বোর্ড, বিভাগ। তা নাম হচ্ছে তোমার রহিম, রোল হচ্ছে তোমার 001, বোর্ড হচ্ছে তোমার ঢাকা, বিভাগ হচ্ছে তোমার বিজ্ঞান। এই যে সাজিয়ে ফেললাম, ওকে। আর ওখানে আছে বোর্ড, বিভাগ, ফলাফল, ফলাফল মনে করো যে প্রথম বিভাগ, ফলাফল কি বলো, প্রথম। তো এই যে এখানে আরেকটা শব্দ তাহলে লিখি, ফলাফল শব্দটাও লিখি। তাহলে এটাকে আমরা বলতে পারি ডাটা। আর এটাকে আমরা এইভাবে সাজিয়ে বুঝিয়ে একটা অর্থবোধক বাক্যে রূপান্তরিত করলাম। দিস ইজ কল্ড কি, ইনফরমেশন। তাহলে ডাটা আর ইনফরমেশনের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে, ইনফরমেশন তৈরি করার ইউনিট বা এককগুলোকে ডাটা বলা হয়। ডাটা 2 প্রকার হতে পারে, নিউমেরিক্যাল হতে পারে, নন নিউমেরিক্যাল হতে পারে। অর্থাৎ নিউমেরিক্যাল মানে সংখ্যাবাচক যেগুলো, সেগুলোকে আমরা নিউমেরিক্যাল বলি। ওকে, তো ইনফরমেশন বা তথ্য হলো প্রক্রিয়াকৃত ডাটা বা ডেটা, যা সুসংগঠিত, সহজবোধ্য, কার্যকর, সুস্পষ্ট অর্থ বহন করে। ডাটা প্রক্রিয়াকরণের পর ইনফরমেশন রূপান্তরিত হয়। আমরা দেখাইলাম যে কী করে সম্ভব। তাহলে বলেছি কতগুলো কি ইনফরমেশন তৈরি করার ইউনিট বা একক যেগুলো আমরা তৈরি করি, সেগুলোকে বলা হয় ডাটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তা 2 নম্বর কোশ্চেনে হচ্ছে সফটওয়্যারের প্রেক্ষিতে ডাটা ও ইনফরমেশনের পার্থক্য আমরা বললাম। 3 নম্বর বলছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। শুধু সফটওয়্যার নিয়ে সব কোশ্চেন আসছে 40তম বিসিএসে। দেখো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের প্রেক্ষিতে 5টি ভিন্ন ভিন্ন ডিজাইন প্যাটার্নের নাম লেখো। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের প্রেক্ষিতে মূলত 3টি উদ্দেশ্যে ডিজাইন প্যাটার্ন। এখানে 3টা ডিজাইন প্যাটার্নের কিছু তোমাকে নাম বলতে বলছে।
মুখস্থ করতে হবে ভাই, এর কোনো বোঝানোর কিছু নাই, লাইন ঘাট কিছু নাই, কোনো অস্ত্র নাই। যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেও মুখস্থ করছে, তুমি মুখস্থ করবা। তুমি ওই কী বলে ইতিহাসে পড়লেও মুখস্থ করতে হবে, তুমি ইসলামিক হিস্ট্রিতে পড়লেও তোমাকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, তাহলে 5টি ভিন্ন ভিন্ন ডিজাইন প্যাটার্ন এখানে দেওয়া আছে তোমাদের শিটের মধ্যে। ক্রিয়েশনাল, তারপরে স্ট্রাকচারাল, বিহেভিয়ারাল, এখানে 5টা করে সবগুলো দেওয়া আছে। এটা একটু মুখস্থ করতে হবে, এর কোনো বিকল্প নেই, আমার বোঝানোর কিছু নেই। তারপরে বলছে 40তম বিসিএসের কোশ্চেনগুলো আগে আলোচনা করতেছি। 40 বিসিএসে জেনারেল পারপস মাইক্রো প্রসেসরের প্রোগ্রাম কাউন্টার কি? প্রোগ্রাম কাউন্টারের ব্যবহার লিখো। ধারাবাহিকতা, কন্টিনিউয়াস। কাউন্টার মানে কি? কাউন্ট করে, সোজা কথা। কাউন্টার মানে কি? কাউন্ট করে। তাই মাইক্রো প্রসেসরের প্রোগ্রাম কাউন্টারের কাজ হলো প্রোগ্রামের ধারাবাহিকতা রক্ষা করা, আর পর্যায়ক্রমিক মেমোরি লোকেশন অ্যাড্রেস পাঠানো এবং ইনস্ট্রাকশনের ধারাবাহিকতা রক্ষা করা। এখানে বলা হচ্ছে জেনারেল পারপোজ মাইক্রোপ্রসেসর এ প্রোগ্রাম কাউন্টার হলো একটা বিশেষ ধরনের প্রসেসর রেজিস্টার যা কম্পিউটার প্রোগ্রামকে কম্পিউটার প্রোগ্রাম সিকোয়েন্সকে নির্দেশ করে, ধারাবাহিকতা রক্ষা করে আর কি। তাহলে জেনারেল পারপোজ মাইক্রোপ্রসেসরে প্রোগ্রাম কাউন্টার কি? ধারাবাহিকতা রক্ষা করা হয়। এর সাহায্যে কী করা হয়? ধারাবাহিকতা রক্ষা করা হয়। কম্পিউটার নেটওয়ার্কের রাউটারের কাজ কি? রাউটারের কী বলে অপারেশনাল ব্লক ডায়াগ্রামটা আঁকুন। এখানে তোমার একটা ডায়াগ্রাম দেওয়া আছে। রাউটার কোনটা? দেখবে যে আমরা কি বলে ওয়াইফাই চালাই, ওয়াইফাই যখন লাগাই আমাদের বাসায় তখন দেখবে যে রাউটার আছে। এটা ল্যান্ডম্যান 1 3 ধরনের নেটওয়ার্কেই কানেকশন করে। ওকে, রাউটিংয়ের মধ্যে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা দেওয়া থাকে যা এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে সংক্ষিপ্ততম পথ খুঁজে বের করে। বিভিন্ন ধরনের টোপোলজি নেটওয়ার্কে যুক্ত করার জন্য রাউটার ব্যবহার করা হতে পারে। ওকে, বলছে সিসকো সিস্টেমের রাউটার বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত হয়। দেখবে যে তোমার বাসায় তুমি ওয়াইফাই লাইন নিয়েছো, সেক্ষেত্রে তোমার রাউটারের হেল্প নিতে হয়। এটা হচ্ছে ল্যান্ডম্যান 1 3। ল্যান্ডম্যানের ছোটো পরিসরের নেটওয়ার্কের ক্ষেত্রেও আমরা রাউটার ব্যবহার করতে পারি, বড় পরিসরের ক্ষেত্রেও অর্থাৎ ল্যান্ড তো লোকাল, মেট্রোপলিটন হচ্ছে ম্যান 1 মানে আন্তঃমহাদেশীয় ইন্টারনেট ব্যবস্থা যেটা। তাহলে রাউটার কি? রাউটার হচ্ছে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কের ডেটা পাঠানোর পদ্ধতিকে রাউটিং বলে। একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে ডেটা পাঠানোর পদ্ধতিকে কী বলা হয়? রাউটিং। যে ডিভাইস রাউটিংয়ের কাজে ব্যবহার করে তাকে রাউটার বলে। ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে যুক্ত করা ডিভাইস ব্যবহার করা হয়। বললাম তো এটা ল্যান্ডম্যান 1 3টা ক্ষেত্রেই কাজ করে। এটাও পড়ে নিবা। এটাও 40তম বিসিএসের কোশ্চেন। 40তম বিসিএসের কোশ্চেনে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্রেক্ষিতে ফাংশন ওভারলোডিং বলতে কী বোঝো? ফাংশন ওভারলোডিংয়ের উদাহরণ দাও। ফাংশন ওভারলোডিং 40তম বিসিএসে একটু কোশ্চেনগুলো একটু সাধারণ ছেলেমেয়েদের জন্য টাফ ছিল। টাফ মানে ভালোই টাফ ছিল। এরা কিন্তু কম্পিউটার পার্টে একদম চিৎপাটা হয়ে শুয়ে পড়েছিল গতবার। এদের মানে একেবারে যারা কি বলে কম্পিউটার সম্পর্কে খুব ভালো ধারণা, শুধুমাত্র সেই ছেলেমেয়েগুলো গতবার ভালো করেছিল। তো সবসময় এরকম কোশ্চেন আসে না, কিন্তু গতবার একটু এই ধরনের কোশ্চেন বেশি এসেছিল। তো যাই হোক, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্রেক্ষিতে ফাংশন ওভারলোডিং মানে কি? আমরা ওভারলোডিং ধারণ ক্ষমতার চেয়ে বেশি, কিন্তু এখানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রেক্ষিতে ফাংশন ওভারলোডিং বলতে একই নামে অনেকগুলো ফাংশন তৈরি করা হয় থাকে। এক্ষেত্রে ফাংশনগুলোর প্যারামিটার ভিন্ন হয়। একই নামে অনেকগুলো মনে করো যে একটু হিডিংটা চেঞ্জ করেছি, ভেতরে সব কিছু একই রকম আছে। একই নামে অনেকগুলো প্রোগ্রাম, এটাকে বলা হয় ফাংশন ওভারলোডিং। একই নামে অনেকগুলো প্রোগ্রাম, এটাকে বলা হচ্ছে কি? ফাংশন ওভারলোডিং। মানে শুধুমাত্র হিডিং ঠিক আছে, হিডিংটা চেঞ্জ করে দিয়েছে, এর ভেতরে ইনফরমেশন সব একই রকম, তো এটাকে বলা হয় ফাংশন ওভারলোডিং। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখে নিবা। এটা হচ্ছে INT ম্যাক্স দেওয়া আছে, একটা হচ্ছে কি বলে ফ্ল্যাট ম্যাক্স দেওয়া আছে। এই দুটা দেখো এখানে তোমার দেখবা তোমাদের শিটে, তোমাদের যে শিটটা হয়তো তোমরা অলরেডি পেয়ে গেছো, এটা পৃষ্ঠা নম্বর হচ্ছে 428 নম্বর পৃষ্ঠা। 428 নম্বর পৃষ্ঠায় দেখবা যে ওখানে দেওয়া আছে তোমার এটার পার্থক্যটা হচ্ছে এই যে INT ম্যাক্স আর হচ্ছে কি বলে INT আর FLOAT ম্যাক্স। এক্ষেত্রে তোমার শুধুমাত্র পার্থক্য ওই INT FLOAT, এই আর বাকি সব ঠিক আছে। এটাকে বলে ফাংশন ওভারলোডিং। একটি আধুনিক কম্পিউটারের প্রধান কার্যাবলী এগুলা
আমার বলার কিছু নেই, তোমরা নিজেরা বলো। এখানে ইনপুট ডিভাইস থাকে, আউটপুট থাকে, মেমোরি থাকে, কন্ট্রোল ইউনিট থাকে। এই ইনপুট ইউনিট, মেমোরি ইউনিট, অ্যারিথমেটিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, আউটপুট ইউনিট। বলা আছে একটি আধুনিক কম্পিউটারের প্রধান কার্যকরী অংশ কয়টা? 5টা। ইনপুট ইউনিট যে সমস্ত ডিভাইস কোনো সিগন্যাল বা নির্দেশনাকে যন্ত্রের ভিতরে পাঠাতে সহায়তা করে সেগুলোকে আমরা ইনপুট বলি, যেমন মাউস, কিবোর্ড, এগুলো কি ইনপুট। মাউস, কিবোর্ড, স্ক্যানার, এগুলো কি ইনপুট ইউনিট। আবার মেমোরি ইউনিট আছে। মেমোরি ইউনিটটা এটাকে কী বলে, অস্থায়ী স্থায়ী 2 ধরনের মেমোরি ইউনিটও আছে। তোমার অ্যারিথমেটিক ইউনিট, এবার কী বলে, ম্যাথমেটিক্যাল কাজগুলো যেগুলো করতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ, অ্যারিথমেটিক। কন্ট্রোল ইউনিট হচ্ছে কী বলে, কম্পিউটারের সকল কাজ নিয়ন্ত্রণ ও প্রধান সাংগঠনিক অংশগুলোর মধ্যে যোগাযোগ নিয়ন্ত্রণ করা। আউটপুট মানে কি, যে সমস্ত ডিভাইস কোনো সিগন্যাল বা নির্দেশনাকে যন্ত্রের বাইরে প্রদর্শন করতে সহায়তা করে, যন্ত্রের কি বাইরে প্রদর্শন করতে সহায়তা করে, সেগুলোকে আমরা কি বলি, আউটপুট ইউনিট। তাহলে যন্ত্রের বাইরে এটাকে বলে আউটপুট, যন্ত্রের ভিতরে হলে সেটাকে আমরা কি বলি, ইনপুট। তাহলে এখানে 5 ধরনের বলা হচ্ছে। কম্পিউটার সংগঠনের 5টি সাংগঠনিক অংশ হলো ইনপুট, মেমোরি ইউনিট, মেমোরি ইউনিট, তারপরে বলতেছি অ্যারিথমেটিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, তারপর আউটপুট, সবার লাস্টে ফলাফল বাবা। এই র্যাম রমের মধ্যে পার্থক্য কি? এটা 38তম বিসিএসে আসছিল, র্যাম আর রম। তোমরা জানো যে মেমোরি, প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি, আর একটা হচ্ছে ক্যাশ মেমোরি। যদি আমরা মেমোরিকে প্রধানত 3 ভাগে ভাগ করি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি। তো এর মধ্যে অবস্থায় প্রাইমারি মেমোরির কী বলে, প্রধানত ভাগ 2টা, একটা র্যাম, একটা রোম। প্রাইমারি মেমোরি কি বলছি বলো, র্যাম আর রোম। দেখো তো র্যাম রোমকে আমরা প্রাইমারি মেমোরি বলি। এটাকে যদি আমরা প্রধানত 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে র্যাম মানে কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এগুলো তোমরা জানো। আর রোম মানে কি, রিড অনলি মেমোরি। তো দুটাই কিন্তু প্রাইমারি। মনে করো যে আমার মোবাইলের মধ্যে কোনো মেমোরি কার্ড নাই, আসলেই নেই। তা আমার মোবাইলে কি কিছুই রাখা যায় না নাকি? একান্তই তোমার ফোন নাম্বারটা তো আমি সেভ করে রাখতে পারছি, অথবা তুমি আমাকে একটা SMS করলে আই লাভ ইউ, অথবা আই হেট ইউ বলতে পারো। তো এই যেটা আসলো, মিস ইউ, কিস ইউ, ছোটোখাটো একটা SMS আসলো, তা আমার মোবাইলে কি মেমোরি আছে না? অবশ্যই আছে। তা আমার মেমোরির মধ্যে কোনো মেমোরি কার্ড নেই, কিন্তু মেমোরি তো আছে। তাহলে যে মেমোরিটা যন্ত্রের সাথে অ্যাডজাস্ট করা থাকে বা সমন্বয় করা থাকে, তার নাম হচ্ছে তোমার প্রাইমারি মেমোরি। যে মেমোরি খুলে ফেললে তোমার যন্ত্র বন্ধ হয়ে যাবে, মানে অচল হয়ে যাবে, সেটার নাম হচ্ছে প্রাইমারি মেমোরি। তাহলে কম্পিউটার ফাংশনের জন্য র্যাম রম ইসেনশিয়াল। তুমি মোবাইলের দোকানে গিয়ে যখন মোবাইল কিনতে যাও, তখন কি দেখে কেনো? র্যাম রম দেখে কিনতে হবে। র্যাম যদি বড় হয়, ধারণ ক্ষমতা যদি বেশি হয়, ক্যাপাসিটি যদি বেশি হয়, তাহলে তোমার মোবাইলের স্পিড কি বেশি হবে। আর তারপরে এই যে র্যামটা প্রাইমারি, রোমও প্রাইমারি, তাহলে মানে কী বলে, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি, বাট প্রাইমারি। এটা হচ্ছে অস্থায়ী, আর রোম হচ্ছে স্থায়ী মেমোরি। মনে করো আমি বললাম কম্পিউটারে বা মোবাইলে আমি লিখতেছি, আমার নাম মফিজ, ভাড়া হয়েছে 30। আমি জাস্ট লিখলাম, স্ক্রিনে আস। এমন সময় বিদ্যুৎ চলে গেল, আমার স্ক্রিন ক্লিয়ার হয়ে গেল। আমি যে লিখলাম সেটা থাকলো না। প্রথমে যে লিখিয়েছিলাম আমার নাম মফিজ, ভাড়া হয়েছে 30, এটা ছিল র্যামে। বাট যখন আমার এটাকে আমি সেভ দিয়ে ফেললাম, এটা জমা হয়ে গেল কি রোমে। বাট বোথ অফ দিস আর প্রাইমারি মেমোরি, র্যাম অ্যান্ড রম। একটা হচ্ছে অস্থায়ী, একটা হচ্ছে স্থায়ী। তাহলে তুমি মনে করো মোবাইল দিয়ে তুমি এই মুহূর্তে ইন্টারনেটে ঢুকছো, ব্রাউজ করতেছো, কোনো কিছু দেখতেছো, খুঁজতেছো গুগলে, বা কোনো কিছু ইউটিউবে দেখতেছো, চলমান চলতেছে, তোমার কোনো সেভ-টেভের কোনো ঘটনা নেই, জাস্ট চলতেছে। দিস ইজ র্যামের ফাংশন। বাট তুমি যদি এবার সেভ দাও, দিস ইজ রোমের ফাংশন। তাহলে র্যাম রোম দুটার সিমিলারিটি একটা জায়গায়, উভয়ই হচ্ছে প্রাইমারি মেমোরি, আর দুটার কম্বিনেশন মিলেই আমার যন্ত্রের কী বলে কোয়ালিটিটা বোঝা যাবে।
দুটার কম্বিনেশন মিলে যন্ত্রের কোয়ালিটি বোঝা যাবে। আমার কথা কি বোঝা গেছে না? তাহলে র্যামও হচ্ছে প্রাইমারি, রোমও হচ্ছে কি প্রাইমারি, বা র্যাম হচ্ছে অস্থায়ী, রোম হচ্ছে কি স্থায়ী। র্যাম রোম বথ আর প্রাইমারি মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি। আমার কথা কি স্যার বোঝো নেই? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর একটা কি বলছি, রিড অনলি মেমোরি। বাস, তাহলে র্যাম রম তোমাদের পার্থক্য এখানে সুন্দর করে দেওয়া আছে। আমি জাস্ট ইন ব্রিফ সারমর্মটা বলে দিয়েছি। এখানে বলা হচ্ছে র্যামের পূর্ণ নাম তোমরা খুব ভালো করে জানো, বাংলায় সব লিখবে না, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি। হাসবে, পিএসসির খাতা যারা দেখে এরা মূর্খ না, বুঝো নাই? এগুলো লেখা যাবে না, জাস্ট ইংলিশই লিখবে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি। তোমাদের শিটের মধ্যে দেওয়া আছে বাংলায়, ইংলিশও আছে, তো বাংলাটা দিবা না, হ্যাঁ কেটে দাও, এখনই কেটে দাও। আর র্যামে ডাটা সংরক্ষণ ও র্যাম থেকে ডাটা পাঠানো হয়। রমে সাধারণত একবারেই স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করা হয়। র্যামে উদ্বায়ী ক্ষণস্থায়ী মেমোরি অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে র্যামে সংরক্ষিত ডাটা মুছতে হবে। হ্যাঁ বললাম সেটা। আর রম উদ্বায়ী নয়, বরং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে রোমের সংরক্ষিত ডাটা মুছতে হবে না, কারণ সেভ দিয়েছি তো, এটা স্থায়ী হয়ে গেছে। র্যামে চিপ নির্মাণের সময় এতে কোনো কিছু থাকে না, সহজে পরিবর্তন হয়, কি বলে প্রয়োজন হয় না। রম কে এই মুখগুলো গেলে আমার একটু সিগন্যাল দিতে পারে তো, কথা আছে একটু। রমের চিপ নির্মাণের সময় এতে প্রোগ্রাম লিখে দেওয়া হয়। অর্থাৎ আমি তোমাকে বলছি র্যাম এবং রম দুটার ক্ষেত্রে একটা অস্থায়ী হয়, একটা স্থায়ী। আশা করি বুঝতে পেরেছো, এগুলোর ইন ডিটেলস তোমরা জানো। বাস, এটা গেল আমাদের 38তম বিসিএসের কোশ্চেন, র্যাম রোমের পার্থক্য। আমি বলছি দুটাই মিল আছে, দুটাই প্রাইমারি, বাট একটা অস্থায়ী একটা স্থায়ী। ওই যে আমার নাম অফিস ভাড়া হয়েছে 30, স্ক্রিনে আছে, এখনও আছে, লিখলাম মাত্র, এটা র্যামে। সেভ দিলে কোথায় চলে গেলে? রোমে। বিদ্যুৎ চলে গেলে বা কোনো কারণে চার্জ শেষ, মোবাইলের চার্জ শেষ, লিখতে তো মোবাইলের চার্জ শেষ। মোবাইলও তো একটা কম্পিউটারে ভাই, মোবাইলকে কি কম্পিউটার মনে হয় না? কম্পিউটিং করে তো, সেটাই কম্পিউটার। তো যাই হোক, আমরা কি বলে র্যাম রোমের গল্প বললাম। এবার বলছে মেমোরি, আরেকটা কি বলছে, মেমোরির আকারের একক কী? মেমোরির আকারের একক হলো বাইট। বাইট হলো বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক। কম্পিউটারের স্মৃতি ধারণ ক্ষমতা বাইটে প্রকাশ করে। বাইট 8টি বাইট দিয়ে একটি বিট গঠিত হয়। না, এটা উল্টা ভাই, এটা একটু কারেকশন করে নিবা তোমাদের শিটটা। এটা হচ্ছে 8টা বিট দিয়ে এক বাইট হয়, এটার কারেকশন করে নিবা, হ্যাঁ একটু ভুল আছে শিটটায়। এটা হচ্ছে 8টি বিট মিলে 1 বাইট হয়। এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার 429, কারেকশন করে নিবা, 8টি বিট এলে 1 বাইট হয়। মানে বাইট বড় রে ভাই, বিট বড় না। কোনো ইলেকট্রনিক সিগন্যালকে বাইনারি ডিজিটে রূপান্তরিত করাকে বলা হয় বিট, বুঝো নাই? তাহলে মেমোরির আকারের একক হলো বাইট। বাইট হলো বাইনারি তথ্য প্রকাশের মৌলিক একক। বাইট মৌলিক একক বলছে, কম্পিউটারের স্মৃতি ধারণ ক্ষমতা বাইটে প্রকাশ করা হয়ে থাকে। বুঝা গেছে কথাটা? 8টি বিট মিলে 1 বাইট হয়। আমি বলছি কোনো ইলেকট্রনিক সিগন্যালকে, ওই যে আমার নাম অফিস ভাড়া হয়েছে 30, আ মা র যাই তুমি কিবোর্ডে চাপা না কোনো, শেষ পর্যন্ত কম্পিউটারের ভাষা হচ্ছে 0 আর 1, অর্থাৎ বাইনারিতে রূপান্তর করে ফেলবে, কনভার্ট করে ফেলবে। দিস ইজ কল বিট। এটাকে বলা হচ্ছে কি বিট। 0 আর 1-এ রূপান্তরিত করাকে বলা বিট। এরকম করে এইটাকে বিট, এরকম করে 8টা বিট মিলে হবে 1 বাইট। 8টা বিট মিলে হবে 1 বাইট। এরকম করে 1024 অথবা এটা বাইট, 1024 বাইট মিলে হবে 1 KB, মানে কিলোবাইট। 1024কে আমরা কি বলে সাইন্টিফিক ফরম্যাটে করতে পারি 2 টু দি পাওয়ার 10, এত বাইট। 2 টু দি পাওয়ার 10 বাইট বা 1024 বাইটে 1 কিলোবাইট, এরকম করে চলবে। 2 টু দি পাওয়ার এবার কি 10 কিলোবাইট, 2 টু দি পাওয়ার 10 কিলোবাইট মানে কেবি, বা 1024 কেবি সমান সমান 1 কি মেগাবাইট এমবি। এরকম করে 2 টু দি পাওয়ার 10 এমবি মেগাবাইট সমান, বা 1024 মেগাবাইট মানে এমবি সমান 1 কি গিগাবাইট। এই 2 টু দি পাওয়ার 10 গিগাবাইট বা 1024
গিগাবাইট মানে জিবি সমান 1 কি হবে টিবি। দেখো বলেছি যে 8 বিটে 1 বাইট, 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট। দিস ইজ এনাফ। কম্পিউটারের মেমোরি টেরাবাইটই শেষ, এর বেশি যা আছে সেগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে কম্পিউটারের মেমোরিতে ব্যবহৃত হয় না। বাস তাহলে গেল আমাদের মেমোরির আকারের একক, তাহলে কি বাইট। মেমোরির আকারের একক কি বাইট, 8টা বিট মিলে 1 বাইট হয়। নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 একটু খেয়াল করো, আমাদের বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 9 অপারেটিং সিস্টেমের প্রধান কাজ কি, একটি অপারেটিং সিস্টেমের কাজ লিখো। অপারেট করা, অপারেটিং সিস্টেমের কাজ কি হবে, অপারেট করা। বলা হচ্ছে অপারেট করা, যে সিস্টেমের সাথে কম্পিউটার চালু বন্ধ, কম্পিউটারের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ সব কিছু মেনটেন করা যায়, তার নাম কি অপারেটিং সিস্টেম। তাহলে যে সিস্টেমের সাথে কম্পিউটার চালু করা হয়, কম্পিউটার বন্ধ করা হয়, কম্পিউটার অভ্যন্তরীণ সমস্ত কাজকর্ম করা হয়, তাকে বলা হয় কি অপারেটিং সিস্টেম। মনে থাকবি না, যে সিস্টেমের সাহায্যে কম্পিউটার চালু বন্ধ ও কম্পিউটারের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করা হয় তাকে বলা হয় কি বলো অপারেটিং সিস্টেম। মনে থাকবে, যে সিস্টেমের সাহায্যে কম্পিউটার চালু করা হয় বন্ধ করা হয় অভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণ করা হয় তার নাম কি বলছি হলো অপারেটিং সিস্টেম। ক্লিয়ার? সিস্টেম চালু বন্ধ অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ নাম কি বলছি অপারেটিং সিস্টেম। ওকে, যাই হোক, আমরা এবার নেক্সট নাম্বার কোশ্চেন নাম্বার 9 চলে যাই। অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলতেছিলাম। অপারেটিং সিস্টেম হচ্ছে যে সিস্টেম হচ্ছে কম্পিউটার চালু করা হয় বন্ধ করা হয়, কম্পিউটার চালু বন্ধ এবং অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করা হয় তার নাম অপারেটিং সিস্টেম। ভাই অপারেট করে ফর দ্যাট কাজ অপারেটিং সিস্টেম। হ্যাঁ, মনে করো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম কি উইন্ডোজ। এই মুহূর্তে উইন্ডোজ মাইক্রোসফটের বিল গেটস মামা, ওই যে বউর সঙ্গে ডিভোর্স করলো কয়েকদিন আগে, এই বিল গেটস মামার অপারেটিং সিস্টেম হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, নাম কি উইন্ডোজ, মাইক্রোসফটের উইন্ডোজ। তো অপারেটিং সিস্টেম হচ্ছে অনেক রকম প্রকারভেদ আছে। ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম, তারপরে রিসোর্স ম্যানেজমেন্ট অপারেটিং সিস্টেম, টাস্ক ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, ইউটিলিটি, তাই না? হ্যাঁ, ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম, তারপরে রিসোর্স ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্ট। ওকে, তো এইরকম অনেক রকম অপারেটিং সিস্টেম আছে, এগুলো পড়বে। মনে করি আবার যদি তোমার ইন্টারফেস ধরন অনুসারে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল ইউজার, একটা মাল্টি ইউজার। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম একটা পিসিতে একজন ইউজ করতে পারে, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল ইউজার। অনেকগুলো একসাথে ইউজ করতে পারে, সেটাকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলা হয়। তাহলে এটা একটু পড়ে নিতে হবে। অপারেটিং সিস্টেমের প্রধান কাজ কি, একটি অপারেটিং সিস্টেমের নাম লিখুন। অপারেটিং সিস্টেমের নাম এখানে বলা আছে বেশ কিছু। পোস্ট কি, সংক্ষিপ্ত বলা দিন। পোস্ট এখানে বলা হচ্ছে 10 নম্বর কোশ্চেন, এটা পোস্ট। ক্যাশ মেমোরি, দেখো তো ভাই, এখন ক্যাশ মেমোরি হচ্ছে এটা মেমোরির মানে ব্যবহার করা হয় এই কারণে যে দ্রুত গতির জন্য। হ্যাঁ, ক্যাশ মেমোরি হলো অনেক দ্রুত একটি মেমোরি, এটি ক্যাপাসিটির দিক থেকে অনেক কম হয়ে থাকে। তাছাড়া ক্যাশ মোট 3 ধরনের হয়ে থাকে, যা লেভেল 1, লেভেল 2, লেভেল 3। লেভেল 1 ক্যাশ সবচেয়ে দ্রুতগামী হয়ে থাকে, এটি প্রসেসরের ভেতরে অবস্থিত থাকে। লেভেল 2 ক্যাশ প্রসেসরের ভেতরেও হতে পারে, আবার প্রসেসরের বাইরেও সবচেয়ে কাছে লাগানো একটি আলাদা আইসি থাকতে পারে। কিন্তু প্রসেসর ও ওই আইসির মাঝখানে একটি হাই স্পিড বাস থাকে, যার মাধ্যমে প্রসেসর খুব দ্রুতভাবে ওই আইসিকে অ্যাক্সেস করতে পারে। এবং লেভেল 3 ক্যাশ একটি সম্পূর্ণ আলাদা মেমোরি হয়ে থাকে এবং র্যাম থেকে প্রায় দ্বিগুণ গতি সম্পূর্ণ হয়ে থাকে, এবং এই মেমোরি প্রসেসরের সকল কোরের সাথে শেয়ার হয়ে থাকে। তা আমরা জানি মেমোরি প্রধানত 3 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি, একটা ক্যাশ। সেকেন্ডারি মেমোরিতে স্পিড বাড়াতে আমরা ক্যাশ মেমোরি ব্যবহার করে থাকি। সেকেন্ডারি মেমোরিতে স্পিড এটা বাড়াতে আমরা ক্যাশ মেমোরি ব্যবহার করে থাকি। যাক, তাহলে ক্যাশ মেমোরি হচ্ছে দ্রুত গতির একটি মেমোরি। এবার আমরা আসি কম্পিউটার বাস। 12 নম্বর কোশ্চেন দেখো, কম্পিউটার বাস কি, বিভিন্ন প্রকার বাসের নাম ও ব্যবহার লিখো। বাস মানে কি? বাস মানে কি মানুষ চলাচল করে নাকি? তার বা কেবল। কম্পিউটার বাস হচ্ছে তার বা কেবল যার সাথে তথ্য আদান প্রদান করা হয়। কম্পিউটার বাস হচ্ছে তার বা কেবল যার সাহায্যে তথ্য আদান প্রদান করা হয়, তথ্য আদান প্রদান করা হয়। কম্পিউটার বাস হচ্ছে এমন এক গুচ্ছ তার যার ভিত্তিতে ডিজিটাল সংকেত চলাচল করে বা তথ্য আদান প্রদান করা হয়, কম্পিউটার বাস। ওকে, একটু দেখি।
কম্পিউটার বাস নাকি, কম্পিউটার বাস। কম্পিউটার বাস বলছি যে এটার মধ্যে কেবল কেবল বা তার যার মধ্যে তথ্য আদান প্রদান করা হয়। কম্পিউটার বাসে কেবল বা তার যার ভিতর দিয়ে কি আদান প্রদান করা হয়, তথ্য আদান প্রদান করা হয়। কম্পিউটার বাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমরা জানো, একটা হচ্ছে তোমার প্রধানত দুইটা, একটা হচ্ছে তোমার সিস্টেম বাস, একটা হচ্ছে কি বলে এক্সপানশন বাস। সিস্টেম বাস আর একটা এক্সপানশন বাস। সিস্টেম বাস আর একটা কি বলছি বলো, এক্সপানশন বাস। তাহলে কম্পিউটার বাস সিস্টেম বাস, অর্থাৎ তুই বুঝতে নাম শুনলে তো সিস্টেম বাস যে সমস্ত কেবল বা তার মেইন সিপিইউর সাথে সংযোগ থাকে এবং কম্পিউটার কি বলে মেকানিজমে সহায়তা করে, কার্যক্রম অভ্যন্তরীণ কার্যক্রম করতে সহায়তা করে, সেগুলোকে সিস্টেম বাস বলে। এই বাস বা কেবল খুলে গেলে কম্পিউটার দেখা যাচ্ছে চালুই হচ্ছে না, কোনো একটা কেবল হবে কম্পিউটার চালু হচ্ছে না। কম্পিউটারের মেইন ফাংশনের জন্য যে সমস্ত কেবল বা তার ব্যবহার করা হয় সেগুলোকে সিপিইউ বাস কি বলে সিস্টেম বাস বলা হয়। আর পেরিফেরাল ডিভাইস, এক্সপানশন বাসে বিভিন্ন প্রকার পেরিফেরাল ডিভাইস ইনপুট আউটপুট যাই হোক, পেরিফেরাল ডিভাইস অর্থাৎ তোমার ওই তার বা কেবল খুলে ফেললে মূল কম্পিউটারের কোনো সমস্যা নেই, এগুলোকে বলা হয় তোমার কি এক্সপানশন বাস। এক্সপানশন বাস আছে কি, এটা হচ্ছে বিভিন্ন প্রকার পেরিফেরাল ডিভাইস। তুমি মনে করো যে তুমি লাগাইছো হচ্ছে তোমার কি বলে কিবোর্ড, খুলে ফেললে কি কম্পিউটার কি বন্ধ হবে নাকি? তুমি প্রিন্টার, স্ক্যানার এগুলো দিছো, এগুলো হচ্ছে তোমার কি এক্সপানশন বাস। এক্সপানশন বাস মানে মেইন কম্পিউটারের সাথে সংযুক্ত নয়, এটা হচ্ছে বিভিন্ন প্রকার পেরিফেরাল ডিভাইসটা ইনপুট হতে পারে আউটপুট হতে পারে, পেরিফেরাল ডিভাইসের সংযুক্ত হচ্ছে, এটা হচ্ছে এক্সপানশন বাস। বিভিন্ন প্রকার কি বলছি বলো, পেরিফেরাল ডিভাইসের সাথে সংযুক্ত, তার নাম কি বলছি বলো, এক্সপানশন বাস। আবার সিস্টেম বাসকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার সিস্টেম বাস তিন ভাগে ভাগ করা। সিস্টেম বাস কয় ভাগ করা যায় বলো, তিন ভাগে ভাগ। একটা হচ্ছে তোমার কি বলে ডাটা বাস, কন্ট্রোল বাস, আর একটা হচ্ছে অ্যাড্রেস বাস। ডাটা বাস, কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস। ডাটা বাস, কন্ট্রোল বাস, তাহলে দেখো ভাই, কম্পিউটার বাসকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে তোমার সিস্টেম বাস, আছে এক্সপানশন বাস। সিস্টেম বাস হচ্ছে তিন প্রকার, ডাটা বাস, কন্ট্রোল বাস, আর একটা কি বলো অ্যাড্রেস বাস। ডাটা বাস, কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস। ডাটা, কন্ট্রোল আর অ্যাড্রেস, বোঝো নাই? ডাটা বাস, কন্ট্রোল বাস, আর কি বলছি বলো, অ্যাড্রেস বাস। ডাটা আদান প্রদান করে ডাটা বাস, কন্ট্রোল করে তার নাম কন্ট্রোল বাস, শুধুমাত্র অ্যাড্রেস আসা যাওয়া করে তার নাম কি, অ্যাড্রেস বাস। এই হচ্ছে কম্পিউটার বাস। কথা কি বুঝতে পারছো? আমার এখানে বলছে কম্পিউটার বাস কি, বিভিন্ন প্রকার বাসের নাম ও ব্যবহার লিখুন। তাহলে এখানে কম্পিউটার বাস হচ্ছে বলছি তথ্য পরিবাহক লাইন বা কেবল বা তার। ওকে, এটাকে প্রধানত দুইভাবে ভাগ করি, সিস্টেম বাস আর এক্সপানশন বাস। সিস্টেম বাসকে তিন ভাগে ভাগ করা, ডাটা বাস, কন্ট্রোল বাস, আর কি বলে অ্যাড্রেস বাস। ডাটা, কন্ট্রোল, অ্যাড্রেস। ওকে, এখানে সিস্টেম বাসের তিন প্রকার, ডাটা, কন্ট্রোল আর কি বলছি অ্যাড্রেস। ডাটা, কন্ট্রোল আর কি অ্যাড্রেস। আমার কথা কি বুঝতে পেরেছি কিনা? ডাটা বাস, কন্ট্রোল বাস, আর কি বলছি বলো, অ্যাড্রেস বাস। ডাটা, কন্ট্রোল আর কি অ্যাড্রেস। তো ডাটা বাস, কন্ট্রোল বাস আর একটা কি অ্যাড্রেস। ডাটা যায় ডাটা বাস, কন্ট্রোল করা হয় কন্ট্রোল, অ্যাড্রেস শুধুমাত্র অ্যাড্রেস যাওয়া আসা করে। পড়ে নিবা। ওকে, নেক্সট এখানে উদাহরণ কিছু দেওয়া আছে, এগুলো একটু পড়ে নিবি। ওকে, এবার হচ্ছে আমার বলা হচ্ছে এখানে কম্পিউটারের প্রজন্মগুলোর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আলোচনা করো। 13 নম্বর কোশ্চেন, কম্পিউটারের প্রজন্ম। বাবা, লেকচার 1 শেষ করতেই তো আমার অবস্থা খারাপ, মেলাগুলো প্রশ্ন। কম্পিউটারের প্রজন্মগুলোর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কম্পিউটারের প্রজন্ম, জেনারেশন অফ কম্পিউটার। কম্পিউটার কি একদিনে তো আজকের এই কম্পিউটার, এত আধুনিক কম্পিউটার, এত ছোটোখাটো শর্ট কম্পিউটার হয়নি। কম্পিউটারের অনেক দিনের একটা ধারাবাহিক প্রসেসে আজকের কম্পিউটারটা আজকের জায়গায় চলে আসছে, তাই না? তাহলে কম্পিউটারের বলছে যে তোমার প্রজন্ম, দেখবে প্রথম প্রজন্মের কম্পিউটার ইউনিভ্যাক, ইনিয়াক এগুলো ছিল একটা ঘরের সমান। স্টার্ট দিতে গেলে মোটরসাইকেল মতন কিক মাইরে স্টার্ট দিতে হইতো। তো এখন হয়তো তুমি ভাবতেছো যে এখন টাচ করলে হয়,
টাচ করলে হয়, টাচ করলেই কম্পিউটার চালু হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে। কিন্তু এমন এক সময় আসবে যখন টাচ করতে হবে না, জাস্ট কম্পিউটারের সামনে গিয়ে দাঁড়িয়ে বা বসে ওপেন ইউর আইস, ওপেন ইউর কম্পিউটার, ক্লোজ ইউর আইস, ক্লোজ ইউর কম্পিউটার, এরকম যুগও আসবে, তাই না? এরকম যুগও আসবে। সুতরাং তোমার কি বলা হয়, এই ধাপে ধাপে কম্পিউটার আজকে আসছে। কম্পিউটার জেনারেশন মোটামুটি 5টা অলরেডি চলে। কয়টা বলো? 5টা। একেবারে প্রথম জেনারেশনের কম্পিউটার ছিল আকারে অনেক বড়, ধীর গতি সম্পন্ন। তাহলে কম্পিউটার জেনারেশন কয়টি বলো? 5টি। আকারে অনেক বড়, ধীর গতি সম্পন্ন কম্পিউটার ছিল। কম্পিউটার জেনারেশন কয়টি? 5টি। আকারে অনেক বড়, ধীর গতি সম্পন্ন, সীমিত ধারণ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভ্যাকুয়াম টিউব সমৃদ্ধ কম্পিউটার ছিল। ভ্যাকুয়াম টিউব। তাই প্রথম প্রজন্মের জন্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য 3টা মাথা রাখবা। তাহলে কম্পিউটার প্রজন্মকে আমরা প্রধানত 5 ভাগে ভাগ করেছি। কম্পিউটার প্রজন্ম কয়টি? 5টি। 5টি প্রজন্ম। ফার্স্ট জেনারেশন বা প্রথম প্রজন্ম। প্রথম প্রজন্মের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য 3টা। একটা হচ্ছে বলছি আকারে অনেক বড়, ও ধীর গতি। আকারে অনেক বড় ও ধীর গতি সম্পন্ন কম্পিউটার ছিল। এটা হচ্ছে 1। 2 ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম টিউব ছিল। ভ্যাকুয়াম টিউব, বায়ুশূন্য মাধ্যম দিয়ে তথ্য আদান প্রদান বা কম্পিউটার চালু করা হয়তো। ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম টিউব সমৃদ্ধ। তাহলে ভ্যাকুয়াম টিউব সমৃদ্ধ কম্পিউটার ছিল প্রথম প্রজন্মে। বোঝা নাই? এটার এই দুটো হচ্ছে মেইন কথা। তোমাদের এখানে আরও হয়তো অনেকগুলার কথা বলা আছে। বিদ্যুৎ খরচ অত্যাধিক ছিল। তারপরে এই দুটোই মেইন। আর একটা হচ্ছে তুমি উদাহরণ দিবা, আর কি 3 নম্বর উদাহরণ হিসেবে তুমি ইউজ করো কিছু। উদাহরণ কি? ইউনিভ্যাক, ইনিয়াক, এগুলো তোমার উদাহরণ। এখানে অনেক উদাহরণ দেওয়া আছে। IBM 650, 704, মার্ক 3 ইত্যাদি। তো যাই হোক, এইগুলো হচ্ছে তোমার মার্ক 3। ওকে, এইগুলো হচ্ছে তোমার প্রথম প্রজন্ম। আকারে অনেক বড়, ধীর গতি সম্পন্ন, ভ্যাকুয়াম টিউব সমৃদ্ধ কম্পিউটার ছিল। বিদ্যুৎ খরচ অনেক বেশি। দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী ছিল? এটার একেবারে হাইলাইটেড কথা আছে, কি বলে, ট্রানজিস্টরের ব্যবহার শুরু আর টেলিফোন তারের সাথে স্বল্প পরিসরে তথ্য আদান প্রদানের শুরু। ট্রানজিস্টরের ব্যবহার শুরু। তাহলে ট্রানজিস্টরের ব্যবহার শুরু হচ্ছে কোন প্রজন্মে? দ্বিতীয় প্রজন্মে। আর টেলিফোন তারের সাথে তথ্য আদান প্রদান শুরু। টেলিফোন তারের সাথে তথ্য আদান প্রদান শুরু। ট্রানজিস্টরের ব্যবহার শুরু, টেলিফোন তারের সাথে তথ্য আদান প্রদান শুরু। টেলিফোন তারের সাথে তথ্য আদান প্রদান শুরু হয় কোনটায়? টেলিফোন তারের সাথে তথ্য আদান প্রদান শুরু হয় সেকেন্ড জেনারেশনে। টেলিফোন তারের সাথে তথ্য আদান প্রদান শুরু হয় সেকেন্ড জেনারেশন। 3। এইটার উদাহরণ হিসেবে তুমি কি দিবা? আচ্ছা, আরেকটা কি বলছি? আচ্ছা, 2টাই। আর মেইন উদাহরণ হচ্ছে আমাদেরটা। আমরা কিন্তু প্রথম সেকেন্ড জেনারেশন দিয়ে শুরু করছি। IBM 1620 সেখানে নাই? আছে তো। IBM 1620, IBM 1400, এগুলো আছে সেকেন্ড জেনারেশনে। IBM তো জানো নাকি, বিশ্বের প্রথম বড় পরিসরের প্রযুক্তি বিষয়ক কোম্পানি। 1620 এটা বাংলাদেশে ব্যবহার করা হয়েছিল, IBM 1620। তাহলে ট্রানজিস্টরের ব্যবহার শুরু হয়েছে কোন জেনারেশন? দ্বিতীয় জেনারেশন। থার্ড জেনারেশনের ক্ষেত্রে কি বলবা? তৃতীয় প্রজন্ম। এইটার 1 নম্বর কথা হচ্ছে এই কম্পিউটারের সাইজ তো ছিল বিরাট। একটা ঘর মিলিয়ে একটা ইউনিভ্যাক স্টার্ট দিতে, মোটরসাইকেলের মধ্যে কিক মেরে স্টার্ট দিতে হয়তো বললাম না। তো এই বড় পরিসরের কম্পিউটারকে ছোটো করার যে মেকানিজম,
সেটা প্রথম আসলো। আসলে ভাই আধুনিকতার তো কোনো শেষ নেই। ওই যে বগুড়ে একবার ক্লাস নিতে গেছিলাম, আমি কখনো এই নামটা ভুলবো না। এই মেয়েটার নাম ছিল চার্মি, বাড়ি ছিল নেত্রকোনা। তো ও আমাকে বলছে, স্যার আপনার নামটা এত খ্যাট কেন, একটা নাম হইল হাবিব। আমি তোমার নাম কি? কয় চার্মি। আমি কি এটা কোথা থেকে আসছে? কয় চাম থেকে আসছে। চাম মানে কি? ইউ ইউ কিডস হাই বাপস আছে না, ওই টাইপের গল্প। চাম থেকে আসছে। আমি শোনো, তোমার নাম চার্ম থেকে আসুক আর যেখান থেকে, তোমার নাম চার্মি তো তোমার ছেলে মেয়েদের নাম কি হয় জানো? চ ম অনেক স্বর বিসর্গ খণ্ড ত, নাম কি? ফুল স্টপ। সো আধুনিকতার কোনো শেষ নাই ভাই। হ্যাঁ, আধুনিক চলতেই থাকবে, চলতেই থাকবে। কি ফুল স্টপ নাম নাই? এখনো তো আছে, আসলে বলো বিন্দু 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 মানে কি? ডট। দিস ইজ ওয়ান কাইন্ডস অফ নেম। তাহলে বিন্দু তো নাম তো থাকতেই পারে, আধুনিকতার কোনো শেষ নাই। সুতরাং জেনারেশন আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। থার্ড জেনারেশনে এসে এরা বললো যে এত বড় কম্পিউটার ব্যবহার করা যাবে না, এটাকে ছোট করতে হবে। তা থার্ড জেনারেশনে এসে প্রথম আইসির ব্যবহার শুরু হলো। আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি। তাহলে আইসির ব্যবহার শুরু, আইসির ব্যবহার শুরু। তাই তোমাকে যদি আইসির ব্যবহার শুরু করতে বলা হচ্ছে কোন জেনারেশনে বলে? থার্ড জেনারেশন। আইসি 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 ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার শুরু। অর্থাৎ এই সব কিছু যন্ত্রপাতি সরাই দিয়া একটা মাদার বোর্ডকে মেইন বোর্ড হিসেবে ইউজ করে ওখানে সবগুলোর জন্য একটা করে আইসি লাগানো হয়েছে। তা আইসির ব্যবহার শুরু হয়েছে কোন জেনারেশন? থার্ড জেনারেশন। মনে রাখবা, থার্ড জেনারেশন আইসির ব্যবহার শুরু। আর একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, অর্থাৎ থার্ড জেনারেশন পর্যন্ত এটা ছিল র্যাম রম দিয়ে শেষ। র্যাম রম থার্ড জেনারেশন থেকে র্যাম রোমেই শেষ কথা ছিল, র্যাম রোমেই শেষ কথা ছিল। থার্ড জেনারেশনের পরে আর কিছু ছিল না, অর্থাৎ প্রাইমারি মেমোরি ব্যবহারেই শেষ কথা ছিল। এরপর সেকেন্ডারি মেমোরির প্রচলন শুরু হয়েছে। সেকেন্ডারি মেমোরির প্রচলন শুরু হয়েছে সেকেন্ডারি। তাহলে সেকেন্ডারি মেমোরির প্রচলন শুরু হয়েছে কোন জেনারেশনে বলো? সেকেন্ডারি মেমোরির প্রচলন শুরু হয়েছে কোন জেনারেশনে? সেকেন্ডারি মেমোরির প্রচলন শুরু হয়েছে থার্ড জেনারেশনে। তাহলে সেকেন্ডারি মেমোরির প্রচলন শুরু কোন জেনারেশনে বলছি বলো? থার্ড জেনারেশনে সেকেন্ডারি মেমোরির প্রচলন শুরু। থার্ড জেনারেশন। কোন জেনারেশনে বলো? থার্ড। তাহলে সেকেন্ডারি মেমোরির প্রচলন শুরু হয়েছে কোন জেনারেশনে বলছি বলো? থার্ড জেনারেশনে সেকেন্ডারি মেমোরির প্রচলন শুরু হয়েছে। থার্ড জেনারেশন। কোন জেনারেশন? থার্ড। থার্ড। তৃতীয় প্রজন্মের সেকেন্ডারি মেমোরির প্রচলন শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে। সেকেন্ডারি মানে কি? র্যাম রোম বাদে ওই যে তোমার সিডি ডিভিডি মেমোরি কার্ড এগুলো ঢুকানো শুরু হয়েছে থার্ড জেনারেশন থেকে। উল্লেখযোগ্য উদাহরণ এগুলো তোমার নিবা, এটা IBM 360, IBM 370, এগুলো হচ্ছে এটার উদাহরণ। ওকে, থার্ড জেনারেশন কম্পিউটার। তাহলে সেকেন্ডারি মেমোরির প্রচলন শুরু হয়েছে আর হচ্ছে আইসি ব্যবহার শুরু। বাস, এবারে আসি ফোর্থ জেনারেশন। ফোর্থ 4 নম্বরে চতুর্থ প্রজন্ম। এটার মেইন গল্প কি? চতুর্থ প্রজন্মের মেইন গল্প কি? ফোর্থ জেনারেশন, চতুর্থ প্রজন্ম। চতুর্থ প্রজন্মের মেইন গল্প কি? চতুর্থ প্রজন্মের মেইন গল্পটা কি? চতুর্থ প্রজন্ম ফোর্থ জেনারেশন আমরা যেগুলো ইউজ করি সেটা হচ্ছে চতুর্থ প্রজন্মের কম্পিউটার, অর্থাৎ মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটারের প্রচলন শুরু। মাইক্রো প্রসেসর ভিত্তিক। তাহলে বলো মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটার প্রচলন শুরু হয়েছে কোন জেনারেশনে বলো? আমাদের জেনারেশনে। মাইক্রো প্রসেসরটা কি জিনিস? অর্থাৎ থার্ড জেনারেশন পর্যন্ত একজন অপারেটরকে কম্পিউটারের সামনে সার্বক্ষণিক বসে থাকতে হইতো। একটা ক্লিক একটা কাজ, একটা ক্লিক একটা কাজ, একটা ক্লিক একটা কাজ। এখন যেমন তুমি 100 পেজ প্রিন্ট করতে দিয়ে চলে যাও, তুমি যেমন এখন 100 পেজ প্রিন্ট করতে দিয়ে চলে যাও, কোনো সমস্যা নেই, 100 পেজ প্রিন্ট হয়ে চলে আসলো, তাই না? তুমি এখন যেমন যাও 100 পেজ প্রিন্ট করে দিয়ে চলে যেতে পারো। এরকম করে তোমার এখানে থার্ড জেনারেশন পর্যন্ত সম্ভব ছিল না, এখন সম্ভব হচ্ছে। কেন? মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটারের কারণে। কী কারণে বলছি বলো? মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটারের কারণে শুরু হয়েছে। মাইক্রো প্রসেসর। তাহলে মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটারের প্রচলন শুরু কোন জেনারেশনে? ফোর্থ জেনারেশনে। মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটারের প্রচলন শুরু। কি বলছি বলো? মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটারের প্রচলন শুরু কোন জেনারেশন? ফোর্থ।
মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটারের প্রচলন শুরু। বাস, তাহলে মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটারের প্রচলন শুরু কোন জেনারেশন? ফোর্থ, নাম্বার 2। এটা গেল। আর একটা আছে মাইক্রো প্রসেসরটা কি জিনিস? তাহলে সিলিকন দ্বারা নির্মিত একটা চিপ। সিলিকন দ্বারা নির্মিত একটা চিপ। সিলিকন দ্বারা নির্মিত একটা চিপ, এটাকে বলে কি? সিলিকন দ্বারা নির্মিত একটি চিপ। আচ্ছা, সরাসরি প্রয়োগের জন্য প্রোগ্রাম প্যাকেজের ব্যাপক প্রচলন। এটা আরেকটা বলতে পারো, সরাসরি ব্যবহারের জন্য প্রোগ্রাম প্যাকেজের ব্যাপক প্রচলন। এটার উদাহরণ হিসেবে চতুর্থ প্রজন্মে আমরা উদাহরণ হিসেবে কি বলতে পারি? চতুর্থ প্রজন্মের উদাহরণ। চতুর্থ প্রজন্মের উদাহরণ কি? চতুর্থ প্রজন্মের ক্ষেত্রে এটা আমরা যেগুলো ইউজ করি সবে, অর্থাৎ IBM কি বলে এখন চলে 4341, IBM PC, IBM 4341 নাকি সংখ্যা, মানে 4341, ঠিক আছে। HP 3000, এখনকার যেগুলো আমরা ইউজ করি। তো দেখো চতুর্থ প্রজন্মের ক্ষেত্রে দেখো আমি এখানে অলরেডি 3-4টা প্রজন্ম লিখছি। মাইক্রো প্রসেসর কম্পিউটার প্রচলন শুরু হচ্ছে আমাদের। মাইক্রো প্রসেসরটা কি জিনিস বললাম? যে সিলিকন দ্বারা নির্মিত একটা চিপ। এটার ফলে কম্পিউটারকে অটোমেটিক রান করার যে সিস্টেম সেটা চালু হয়েছে। যা সরাসরি ব্যবহারের জন্য প্রোগ্রাম প্যাকেজের ব্যাপক প্রচলন উদাহরণ দিয়েছে। পঞ্চম প্রজন্ম, সর্বশেষ কথা হচ্ছে ফিফথ জেনারেশন বা পঞ্চম প্রজন্ম। পঞ্চম প্রজন্মের কম্পিউটার কি জিনিস? ফিফথ জেনারেশন বা পঞ্চম প্রজন্ম। পঞ্চম প্রজন্ম। পঞ্চম প্রজন্ম, পঞ্চম প্রজন্মের কম্পিউটার বলতে কি বুঝি? পঞ্চম প্রজন্ম বা ফিফথ জেনারেশনের কম্পিউটার বলতে কি বুঝি? পঞ্চম প্রজন্ম মানে ভবিষ্যৎ প্রজন্মের কম্পিউটার। কি বলো? ভবিষ্যৎ প্রজন্মের। 1 নম্বর কথা আছে ভবিষ্যৎ প্রজন্মের কম্পিউটার। এখন সীমিত পরিসরে ব্যবহার করে কারা? নাসা, বিজ্ঞানী, এরা ব্যবহার করে। ভবিষ্যৎ প্রজন্মের কম্পিউটার, এটা ভবিষ্যৎ প্রজন্মের কম্পিউটার। এটার উল্লেখযোগ্য ব্যবহারটা কি? এটা হচ্ছে মানুষের মতন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কম্পিউটার হবে। মানুষের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কম্পিউটার। মানুষের মতো কৃত্রিম অর্থাৎ এটা একটা রোবট টাইপ। কি সোজা কথা, ফিফথ জেনারেশন কম্পিউটার মানে কি? রোবট। এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যবহার হবে। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কম্পিউটার হবে। কথা কি বুঝতে পারছো না? তো বিভিন্ন প্রজন্মের কম্পিউটারগুলো বর্ণনা দাও। এখানে 4 মার্ক থাকবে। 4 মার্ক থাকলে 2টার বেশি বা 3টার বেশি লেখার কোনো সুযোগ নেই। এই বইয়ের মধ্যে অনেকগুলো দেওয়া আছে, তোকে লিখবে না। আমি যে কটা দিয়েছি শুধু সেগুলো লিখলে চলবে। ইন ব্রিফ বলি, আকারে অনেক বড়, ধীরগতি সম্পন্ন কম্পিউটার, ভ্যাকুয়াম টিপ সমৃদ্ধ। নাম কি? ফার্স্ট জেনারেশন। ওকে, ট্রানজিস্টারের ব্যবহার শুরু, টেলিফোন তারের সাথে আদান প্রদান শুরু, সেকেন্ড জেনারেশন। ওকে, সেকেন্ডারি মেমোরির প্রচলন শুরু। আর একটা বলছে আইসির ব্যবহার শুরু, নাম থার্ড জেনারেশন। মাইক্রোপ্রসেসরের ব্যবহার শুরু, নাম কি? ফোর্থ জেনারেশন। ভবিষ্যৎ প্রজন্মের কম্পিউটার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কম্পিউটার, ফিফথ জেনারেশন। ক্লিয়ার? ব্যাস, এখন বলা হচ্ছে কম্পিউটারের শ্রেণীবিভাগ। 14 নম্বর কোশ্চেনে তোমাদের বলছে কম্পিউটারের শ্রেণীবিভাগ। বাবারে, কম্পিউটারের শ্রেণীবিভাগ। তো এখানে আমি একটা শ্রেণীবিভাগটা দিই, একটু লিখে একবারে, তাহলে আমার অনেকগুলো আলোচনা একবারে করে যাব। ওকে, একটু লিখি। কম্পিউটারের শ্রেণীবিভাগটা একটু দেখি। ক্লাসিফিকেশন অফ কম্পিউটার প্রশ্ন। কম্পিউটার শ্রেণীবিভাগ সাধারণ ব্যবহারকারী কম্পিউটার, একটা হচ্ছে বিশেষ কম্পিউটার। ওকে,
ক্রিয়ানীতি বা প্রয়োগনীতির ভিত্তি করে কম্পিউটারকে তিনটা ভাগ করা যায়, ওইটা আমরা বলবো। তাহলে কম্পিউটারকে একটা ব্যবহারকারীর ক্ষেত্রে কম্পিউটারকে প্রধান দুইভাবে ভাগ করা যায়। ব্যবহারকারী, এটা হচ্ছে সাধারণ ব্যবহারিক কম্পিউটার, বিশেষ ব্যবহারিক কম্পিউটার। এটিএম মেশিন, এটা বিশেষ। আমরা যে কম্পিউটারগুলো ইউজ করি এগুলো সাধারণ। তো এটিএম মেশিন আছে বিশেষ ব্যবহারিক। তাহলে কম্পিউটারকে প্রধানত দুইভাবে ভাগ করা যায়। ব্যবহারকারীর দিক থেকে এটা হচ্ছে সাধারণ ব্যবহারিক কম্পিউটার, একটা হচ্ছে বিশেষ ব্যবহারিক কম্পিউটার। সাধারণ ব্যবহারিক কম্পিউটার, একটা কি বলছি বলো, বিশেষ ব্যবহারিক কম্পিউটার। সাধারণ ব্যবহারিক কম্পিউটার, একটা হচ্ছে বিশেষ ব্যবহারিক কম্পিউটার, তাই না? তাহলে সাধারণ ব্যবহারিক কম্পিউটার, একটা হচ্ছে বিশেষ ব্যবহারিক কম্পিউটার। তাহলে কবে ভাগ করেছি বলো? দুই ভাগে, সাধারণ ব্যবহারিক আর একটা কি বিশেষ ব্যবহারিক কম্পিউটার। মনে থাকবে কি না? সাধারণ ব্যবহারিক আর বিশেষ ব্যবহারিক। এবার আমি প্রয়োগ নীতির উপর ভিত্তি করে অ্যানালগ, হাইব্রিড আর কি ডিজিটাল, তিন ভাগে ভাগ করে দেখাচ্ছি। অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল, হাইব্রিড। তাহলে হাইব্রিডটা হচ্ছে তোমার অ্যানালগ প্লাস ডিজিটাল। দুটো একসাথে। ডিজিটালকে আবার অনেক ভাগে ভাগ করা যাচ্ছে। এখন ডিজিটালকে অনেক ভাগে ভাগ করা যায়। ডিজিটালের তো বহু ভাগ। ডিজিটালের মধ্যে আমরা এখন আরও ছোট ছোট অংশে ভাগ করব, যেমন কি বলে সুপার, তারপর কি মেইন ফ্রেম, মিনি, মাইক্রো। সুপার, মেইন ফ্রেম, মিনি, মাইক্রো। সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি, আর একটা কি বলছি বলো, মাইক্রো। সুপার ফ্রেম, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। আবার মাইক্রো কম্পিউটারটাকে তো অনেকভাবে ভাগ করা হয়, সুতরাং এখানে আবার ভাগ করি। ল্যাপটপ, ডেস্কটপ, পামটপ, ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপ, পামটপ, ট্যাবলেট। ল্যাপটপ, ডেস্কটপ, আর কি বলা যায়? আরও তো একটা বলা যায়। হ্যাঁ, তাহলে ল্যাপটপ, পামটপ, ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপ, পামটপ, ট্যাবলেট। আচ্ছা, ইত্যাদি, আর দরকার নেই। আচ্ছা, এখন দেখো আমরা এই ক্লাসিফিকেশনটা দেখাচ্ছি। এর মধ্যে অ্যানালগ কম্পিউটার কোনগুলো? অ্যানালগ কোনগুলো? অ্যানালগ কম্পিউটার উদাহরণ দেখলে গাড়ির স্পিডোমিটার, গাড়ির কাটা যেটা চলে, এটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার। গাড়ির স্পিডোমিটার, গাড়ির কি বলছি বলো, স্পিডোমিটার। আর কি বলে, স্পাইড রুল, অ্যাম্প্লিফায়ার ইত্যাদি। গাড়ির কি বলছি, স্পিডোমিটার, স্পিডোমিটার, অ্যাম্প্লিফায়ার, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, স্লাইড রুল। এটা উদাহরণ দেই, এটা দরকার। গাড়ির স্পিডোমিটার, তাহলে গাড়ির স্পিডোমিটার যেটা কাটা, ওই যে এত মাইল পাওয়ার আওয়ার বেগে যাচ্ছে। তারপরে কি বলছি, অ্যাম্প্লিফায়ার, স্লাইড রুল। ডিজিটাল তো তুমি চেনোই, ল্যাপটপ, পামটপ, ডেস্কটপ যা আছে, ট্যাবলেট, পিসি যা আছে আমাদের। আর এই ক্ষেত্রে হাইব্রিড হচ্ছে এই দুটার কম্বিনেশন। তো এটার উদাহরণ কি দেবো? এমআরআই মেশিন, এমআরআই মেশিন, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এমআরআই মেশিন। রাডার মানে কি, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, রাডার। সিটি স্ক্যান এখানে আছে কি না তোমাদের? এখানে দেখি,
তোমাদের এখানে উদাহরণ ওইরকম দেখতেছি না, আমি উদাহরণগুলো লিখে দিচ্ছি। এমআরআই মেশিন, রাডার, তারপরে তোমার সিটি স্ক্যান, সিটি স্ক্যান মেশিন ইত্যাদি। কথা কি বুঝতে পারছো না? এমআরআই মেশিন, ওই যে ডাক্তার এমআরআই করে না, এমআরআই করে যে, অর্থাৎ পরীক্ষা করে যে এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, রাডার, আরেকটা কি সিটি স্ক্যান মেশিন, এগুলো হচ্ছে হাইব্রিড। তো অ্যানালগ প্লাস ডিজিটাল দুটো একসঙ্গে করলে তার নাম কি হয়ে যায়? হাইব্রিড। আর শুধু অ্যানালগ বলছি কিছু উদাহরণ, ওই যে গাড়ির স্পিডোমিটার, এমপ্লিফায়ার, স্লাইড রুল, এগুলো হচ্ছে তোমার কি? অ্যানালগ। বুঝে গেছে কথাটা? তাহলে কম্পিউটারকে কার্যক্রিয়ার উপর ভিত্তি করে তিন ভাগ, অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। আবার অ্যানালগ ডিজিটাল মিলে হবে হাইব্রিড। ডিজিটালকে ভাগ করি সুপার কম্পিউটার, মেইন ফ্রেম, মিনি মাইক্রো। মাইক্রো ভাগ করেছি ল্যাপটপ, ডেস্কটপ, পামটপ, ট্যাবলেট, পিসি। এই চলো যাই হোক, এগুলো তোমার পরিমাণ 14-15 একবারে অনেকগুলো কোশ্চেন আলোচনা হয়েছে। 14-15-16-17 আলোচনা হয়ে গেছে। ওকে, 17 নম্বরে বলছে যে একটি কম্পিউটার উপাদান, হার্ডওয়্যার, সফটওয়্যার, হিউম্যানওয়্যার মানে কি? ব্যবহারকারী। এটাকে আবার অন্য কিছু মনে হয়। হিউম্যানওয়্যার মানে ব্যবহারকারী, ডেটা বা ইনফরমেশন। 5টা। তো এগুলো তো হচ্ছে হার্ডওয়্যার তো হচ্ছে ধরা যায়, ছোঁয়া যায়। সফটওয়্যার মানে কি? কম্পিউটারের কি বলছি? জীবন, স্টার্টিংয়ে বলছি কম্পিউটারের যান, কম্পিউটারের প্রাণ। 5ম প্রজন্মের কম্পিউটার 18 নম্বর কোশ্চেনের আগেই পড়ে ফেলছি। সমাজ জীবনে 5টি কম্পিউটারের গুরুত্বের নাম লিখো। কম্পিউটার অনেক কাজেই লাগে, যায় না কোথায়? যে কোনো 5টা লিখবা। এখন তো মনে করো মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে পার্ট অ্যান্ড পার্সেল আমাদের কম্পিউটার। কম্পিউটার ইতিহাস, কম্পিউটার কি, এগুলোর প্রশ্ন নিজে পড়ে নিবা। কম্পিউটার ইতিহাস, এখানে একটা বানান ভুল, 437 নম্বর পেজ। এখানে 1951 সালে প্রথম বাণিজ্যিক কম্পিউটার ইউনিভ্যাক, এটা ঠিক করে নিও। এটা হচ্ছে ক্যাক না, এটা ইউনিভ্যাক, অর্থাৎ 437 নম্বর পৃষ্ঠার কম্পিউটার ইতিহাস কি যে শখটা দেওয়া আছে না 1951 সালে, এখানে হবে ইউনিভ্যাক। কী হবে বলো? ইউনিভ্যাক। সিপিইউ ও মাইক্রোপ্রসেসরের মধ্যে পার্থক্য কি? সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মাইক্রোপ্রসেসর সিপিইউর মধ্যে ইউজ করা হয়। এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর একক কী বলে? ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন বা সিলিকন চিপ দ্বারা নির্মিত করা হয়। অর্থাৎ মোট কথা সিপিইউর ভেতরেই ব্যবহার করা হয় মাইক্রোপ্রসেসরকে। অর্থাৎ সিপিইউকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে গিয়ে মাইক্রোপ্রসেসর ব্যবহার করে। লেজার প্রিন্টিং প্রযুক্তি কী বলে? এটি ইলেকট্রনিক্সের কোশ্চেন, এটা এখানে অনাকাঙ্ক্ষিতভাবে আসছে। তারপরে বলি লেজার প্রিন্টিং, লেজার রশ্মি যাতে প্রিন্ট করা হয় তার নাম লেজার প্রিন্টিং। এখানে লেজার রশ্মি একটা বিম থাকে, ওখান থেকে লেজার রশ্মি নির্গত হয়, নিচে একটা ঘূর্ণায়মান ড্রাম থাকে। এই ঘূর্ণায়মান ড্রামের ওর ফটোসিনথেটিক কাগজ বা প্লাস্টিক থাকে, এটাকে আলোক সংবেদী প্লাস্টিকও বলা যায়। বুঝলেন? এখান থেকে লেজার রশ্মি থেকে নির্গত হয় ফটোসিনথেটিকের ওপর এই প্লাস্টিকের যে ড্রামটা আছে, এটা ফটোসিনথেটিকের যে কাগজটা দিচ্ছ, এখানে ইচ্ছাকৃত মাত্রায় নেগেটিভ চার্জ প্রদান করা হয়। ওখান থেকে পজিটিভ নেগেটিভ দুটা মিলে একে অপরকে আকর্ষণ করে। টোনার ম্যাটেরিয়াল সাপ্লাই করলে তোমার প্রিন্ট হয়ে বেড়ে আসে। এখানে সুন্দর লেখা আছে, পড়ে নিও। যদি এটা কম্পিউটারের কোশ্চেন না, এটা কিসের কোশ্চেন? ইলেকট্রনিক্সের। সিআরটি মনিটরের কার্যপদ্ধতি। সিআরটি মনিটর তো এখন ব্যবহৃত না। ক্যাথোড রে টিউব, ইলেকট্রন গাম থাকে পিছনে, ইলেকট্রন গাম থেকে ইলেকট্রন নির্গত হয়। আর মনিটরের সামনের দিকে ফসফরের প্রলেপ দেওয়া থাকে। ইলেকট্রন ভিডিও বা কোনো সিগন্যাল যখন দেওয়া হয় ইলেকট্রন গানে, বা গান মানে কি? বন্দুক থেকে গুলি বের হয়, এখানে ইলেকট্রন গান থেকে, মনিটরের ইলেকট্রন গান থেকে ইলেকট্রন নির্গত হয়। এই ফসফরের পর হয়ে উজ্জ্বল অনুজ্জ্বল আলোক প্রভাব তৈরি করে, ফলে যে কোনো বস্তুর যে কোনো রঙে দেখা যেতে পারে, যে কোনো রং প্রদর্শন করা হয়। অর্থাৎ সিআরটি হচ্ছে মনিটর, আগের যুগের টিভির মতো মনিটরগুলো। সামনের দিকে থাকে একটা মনিটর, এটা ফসফর নামক একটা প্রকার পদার্থের প্রলেপ দেওয়া থাকে, পিছনে থাকে ইলেকট্রন গান। এই ইলেকট্রন গান থেকে ইলেকট্রন নির্গত হয়, এই ইলেকট্রন নির্গত হয়ে সামনের দিকে গিয়ে পড়ে তখন এখানে ওই ফসফরের সাথে উজ্জ্বল অনুজ্জ্বল রঙের আভা তৈরি হয়। এটা পড়ে নিবা। রঙিন টিভির ক্ষেত্রে সেক্ষেত্রে এখানে আবার ওই তোমার তিনটা লাল নীল আর সবুজ, এই তিনটা মৌলিক রং পাঠায় সমন্বয় করে যে কোনো রঙের বস্তুকে বা দৃশ্যকে ফুটিয়ে তোলা যায়। কিবোর্ডের কার্যপদ্ধতি, কিবোর্ডের কার্যপদ্ধতি কি? পড়ে নিও, মুখস্থ করে নেওয়ার কিচ্ছু করার নেই। স্মৃতি, কম্পিউটারের মেমোরি, 28 নম্বর কোশ্চেন বলছি, এগুলো বলে ফেলছি। অর্থাৎ কি প্রাইমারি, সেকেন্ডারি, আরেকটা কি ক্যাশ সেকেন্ডারি, বাকি আরেকটা কি ক্যাশ মেমোরি, ক্যাশ
ওকে, ক্যাশ মেমোরি, প্রাইমারি সেকেন্ডারি একটা ক্যাশ মেমোরি। শখের মধ্যে পার্থক্য যে প্রাইমারিকে এত ভাগ করতে হবে না, প্রাইমারির দুটো ভাগ, র্যাম রোম শেষ, র্যাম রোমকে ভাগ করার দরকার নেই, অত সময় পাবো না। তাহলে আমি বলছি যে মেমোরি প্রধানত 2 প্রকার 3 প্রকার দিবা, প্রাইমারি সেকেন্ডারি একটা ক্যাশ। তাহলে প্রাইমারির মধ্যে 2টা র্যাম রোম, বোঝা যায়। সেকেন্ডারির মধ্যে এই যে আমরা মেমোরি কার্ড ইউজ করি, সিডি ডিভিডি পেন ড্রাইভ ফ্লপি ডিস্ক হার্ড ডিস্ক, এগুলো সব কি সেকেন্ডারি মেমোরি। কিবোর্ড আর মাউসের কাজ কি, একই দুইটাই। ওকে, কিবোর্ড একটু সহজ হয়, মাউস দিয়ে তো লেখা যায় না, বর্ণবিন্যাসটা করা যাবে না। বর্ণবিন্যাস করতে গেলে লিখতে গেলে কিবোর্ড লাগে, বাট দুটাই কি ইনপুট ডিভাইস। মাউস আর কি কিবোর্ড দুটাই কি ইনপুট ডিভাইস। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে কাজ করতে গেলে কিবোর্ড ব্যবহার করা হয়, চিত্রভিত্তিক সিস্টেম ব্যবহার করা হয় মাউস। সেক্ষেত্রে বলছি যে কিবোর্ডের কাজের গতি বেশি, মাউসের দ্বারা গতির কাজ কম হয়। এই রাইটার কি, রাইটার হলো সফটওয়্যারে ব্যবহৃত হয়। রাইটার হলো ডেটা লেখার একটি প্রযুক্তি যা সাধারণত সিডি বা ডিভিডিতে রাইটার সফটওয়্যার ব্যবহার করে। এটা একটা সফটওয়্যার, এটা কি বলো সফটওয়্যার। 31 নম্বর কোশ্চেনে বলছে ওএমআর, অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন না বলিয়ে এটাকে রিডার বলো। এখানে রিকগনাইজেশন বলা আছে, কারেকশন প্লিজ। 441 নম্বর পৃষ্ঠা, ওএমআর অপটিক্যাল মার্ক রিডার পড়ো। রিডার, অপটিক্যাল মার্ক কি বলছি, রিডার, অপটিক্যাল মার্ক রিডার, রিকগনাইজেশন না বলে কি বলবা, রিডার। এর ব্যবহার লিখুন। ওএমআর, ওই যে ওএমআর শিট দেখি না আমরা, ওএমআর শিট ওখানে বৃত্ত ভরাট করা থাকে কালি দিয়ে, সেটাকে রিড করতে পারে ওএমআর মেশিন। এটা কি মেশিনের নাম, কিসের নাম বলো, মেশিনের নাম। অপটিক্যাল মার্ক রিডার, যেটাকে মার্ক করা থাকে সেটা রিড করতে পারে, অপটিক্যাল মার্ক রিডার। এটা একটা কিসের নাম বলছি, মেশিনের নাম। র্যাম রমকে রিপিট কথা, এটার পার্থক্য ডিটেলস একটু আগে পড়িয়েছি, সুতরাং এটা আর বলার দরকার নেই। র্যাম রম 32 নম্বর রিপিট বাতিল, একটু আগে হয়েছে। র্যাম বলছি বুঝাইছি ডিটেলস, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি। সেটা হচ্ছে এই যে লিখতেছি, হ্যালো হাউ আর ইউ, মিস ইউ জান্টু, তুমি কেমন আছো, ব্যাটারি শেষ, চলে গেল। দিস ইজ র্যামের কারণে লেখাটা ছিল। সেভ দিলাম মেসেজটা, দিস ইজ কল রম, অর্থাৎ র্যামে লেখার পর সেভ দিলে রোমে চলে যাবে। র্যামের পার্থক্য রিপিট হয়ে গেছে, আগেও ছিল এখনও আছে। সিপিইউ কি, সিপিইউ এর কাজ, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের, এবং বলছে যে এটার মাইক্রোপ্রসেসর এটাকে জীবিত করেছে, এটার কাজের গতিকে ত্বরান্বিত করেছে এবং অটোমেটিক কাজ করার একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে। অর্থাৎ মাইক্রোপ্রসেসর ভিত্তিক কম্পিউটার আমরা এখন যেগুলো ইউজ করি, আর 3rd জেনারেশন পর্যন্ত ছিল মাইক্রোপ্রসেসরের ব্যবহার ছিল না। তো যাই হোক, এই সিপিইউর ক্রিয়াকলাপ এরিথমেটিক লজিক ইউনিট, এলইউ বা গাণিতিক যুক্ত অংশ, কন্ট্রোল ইউনিট বা নিয়ন্ত্রণ অংশ সিইউ, আর মেমোরি ইউনিট বা স্মৃতি অংশ, 3টা অংশ আছে। এই 3টা অংশ সম্পর্কে একটু পড়ে নিবা। তো যাই হোক, এইগুলো থিওরিটিক্যাল কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করা। লেকচার 1-এর সব থিওরিটিক্যাল কোশ্চেন বোঝানোর আমার অবদান খুব কম, এখানে বেশিরভাগটাই তোমারই অবদান থাকবে, তোমাকে মুখস্থ করতে হবে। আই রিপিট, 1 মার্কস এর জন্য তোমাকে 1.8 মিনিট লেখার দক্ষ থাকতে হবে। এখানে অনেক বড় বড় করে কোশ্চেনের উত্তর লেখা আছে, এত বড় বড় করে লিখতে পারবে না, ইনজিস্ট সারমর্ম লিখতে দিবে। কারণ এখানে তোমাকে জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান হতে হবে। কোনো একটা প্রশ্নে খুব বেশি ভালো করে কোনো লাভ নেই, সকল প্রশ্নের অ্যাভারেজ অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে। থিওরিটিক্যাল কোশ্চেন কখনোই 3-3 পাবো না, 3-2.5 থেকে 2-এ চলে যাবে। সুতরাং তুমি একটা কোশ্চেনের জন্য 2-3 পৃষ্ঠা লেখার দরকার নেই, মনে রাখতে হবে 1.8 মার্ককে আগে তুমি গুণ করে নিবে যে কত মার্ক লেখা যায়, গুণ করে নিয়ে তো তুমি লিখবে অ্যাভারেজ। কথা কি বুঝতে পেরেছি কিনা? তো যাই হোক, আমাদের আজকের এই কম্পিউটার লেকচার 1-এর আলোচনা এখানেই ছিল। নেক্সট লেকচারে আমরা লেকচার 2 নিয়ে আলোচনা করব। তোমরা আবার ভালো করে পুরাটাই পড়বা। থিওরিটিক্যাল কোশ্চেন যেহেতু বেশি, সুতরাং তোমাকে মুখস্থ করতে হবে এবং বাসায় লিখতে হবে, নিজে নিজে পরীক্ষা দিবা। এগুলো না লিখলে মনে থাকবে না। কম্পিউটারের এই শব্দগুলো তো মানে প্রতিদিন আমরা সবসময় ইউজ করি না, হয়তো যারা কম্পিউটার রিলেটেড সাবজেক্টে পড়ালেখা করো তারা এই শব্দগুলোকে বেশি ইউজ করো বা করো, এটার উপরে যাদের সব কিছু চলে। কিন্তু একেবারে আর্টস কমার্সের ছেলেমেয়েরা তো এটার সঙ্গে অভ্যস্ত না, সুতরাং তাদের জন্য এটা কঠিন হতে পারে। রিডিং পড়ে মুখস্থ করে এবং লিখতে হবে, প্রতিটা কোশ্চেন লিখবে। বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো কম্পিউটার ক্ষেত্রে সবার আগে পড়তে হবে, অতিরিক্ত কোশ্চেন পড়া যাবে না। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো, তোমাদের সবার সুস্থতা কামনা করি। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবার কাছ থেকে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।